পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর ক্ষেত্রে যে বিজ্ঞানীটা সবচেয়ে প্রথমে আমাদেরকে পর্যায় সারণী সম্পর্কে ধারণা দিয়েছিলেন তিনি হলেন ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে সর্বপ্রথম 1789 সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করে। ল্যাভোইসিয়ে সর্বপ্রথম যে মৌলগুলো রয়েছে মৌলগুলোর মধ্যে 3টা মৌলকে তিনি স্পেসিফিক করে ভাগ করেছেন। এটাকে যে তিনি ভৌত অবস্থার উপর ভিত্তি করে সর্বপ্রথম 1789 সালে এই ভাগটা তিনি করেছিলেন। ঠিক আছে, এরপরে যে বিজ্ঞানীটা পর্যায় সারণী সম্পর্কে আমাদেরকে পরবর্তীতে ধারণা দিয়েছিলেন তিনি হলেন জন এ আর নিউল্যান্ড। জন এ আর নিউল্যান্ড তিনি 1864 সালে নিউল্যান্ড কিছু মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টক মৌলসমূহের অর্থাৎ যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টক পূর্ণ থাকে ওই সকল মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে এদেরকে দেখতে পান। তিনি হলেন বিজ্ঞানী নিউল্যান্ড। এর পরবর্তীতে যে বিজ্ঞানী ছিলেন পর্যায় সারণীর ক্ষেত্রে অবদান রেখেছিলেন তিনি হলেন রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি কি করেছিলেন 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করেছেন, অর্থাৎ যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সবগুলো মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র আবিষ্কার করেন। তার পর্যায় সূত্রটা হলো এটাই যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলসমূহের ধর্ম পর্যালোচনা করে দেখতে পান যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি এই সূত্র অনুসারে তিনি কি করেছিলেন, সর্বপ্রথম যে আবিষ্কৃত মৌলগুলো ছিল, আবিষ্কৃত আমরা জানি প্রকৃতিতে 118টি মৌলের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে 63টি মৌলকে তিনি 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর ও বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখেন। সেখানে দেখতে পান যে একই কলাম বরাবর অর্থাৎ একই কলাম বরাবর সকল মৌলসমূহের ধর্ম এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত যতগুলো মৌল রয়েছে তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে এবং এই ছকের একটা নামকরণ করেছিলেন তিনি। যে মৌলগুলোকে 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের একটা ছককে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়েছে, সেখানে দেখতে পেয়েছেন যে একই কলাম বরাবর যে ধর্মগুলো আছে সেগুলো একই রকমের এবং একই সারি বরাবর যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলোর ধর্মে পরিবর্তন ঘটে। এই যে ছক, এই ছকটার একটা নামকরণ করেছিলেন রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ এবং এই নামটা তিনি দিয়েছেন পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এই ছকটার নাম মেন্ডেলিভ দিয়েছেন পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। হ্যাঁ না, তুমি কেমন শুনতে পাচ্ছ? তাহলে এইখানে রুশ বিজ্ঞানী পর্যায় সারণী সম্পর্কে আমাদের যে ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন, পর্যায় সারণীর যে নামকরণটা করেছিলেন তিনি হলেন রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। তিনি বলেছেন যে তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন, সেটা হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হবে এবং তিনি 63টি মৌলকে আনুভূমিক সারি, 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলামের একটা ছকে পারমাণবিক ভর অনুসারে এদেরকে সাজিয়েছেন এবং একই কলাম বরাবর যে মৌলগুলো রয়েছে সেগুলো একই ধর্মের এবং একই সারির যে মৌলগুলো রয়েছে সেগুলোর পর্যায়ক্রমে পরিবর্তন হবে বলে তিনি বলেছেন এবং এই ছকের একটা নাম দিয়েছেন যার নাম হলো পর্যায় সারণী। ঠিক আছে, তাহলে আমাদের মনে থাকবে যে পর্যায় সারণীর ক্ষেত্রে যে বিজ্ঞানীটা সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনি হলেন মেন্ডেলিভ। মেন্ডেলিভের যে পর্যায় সারণী রয়েছে তার কিছু সাফল্য রয়েছে। তিনি যে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, কারণ তিনি সবগুলো মৌলকে 118টি মৌলের সবগুলোকে কিন্তু পর্যায় সারণীতে অবস্থান দেননি, শুধুমাত্র 63টি মৌল নিয়ে তিনি
কাজ করেছিলেন। এর পরবর্তীতে কিছু জায়গা তিনি ফাঁকা রেখেছিলেন যাতে পরবর্তী কোনো বিজ্ঞানী আসলে সেই ক্ষেত্রে তারা ওই মৌলগুলোর কিছু মৌলিক পদার্থ সেগুলো সম্পর্কে কিছু আবিষ্কার করে তাদের ধর্ম অন্যান্য যে মৌলগুলো রয়েছে তাদের সাথে মিল করে এগুলো ওই ফাঁকা স্থানে বসানোর জন্য তিনি কিছু খালি জায়গা রেখে গিয়েছিলেন ম্যান্ডেলিভ। হ্যাঁ নাফিস, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। ওকে, আমরা পর্যায় সারণী সম্পর্কে পড়ছি। তাহলে আমরা এখানে কয়েকজন বিজ্ঞানী সম্পর্কে দেখতে পাচ্ছি। আমি আবার নতুন করে তোমাদেরকে একটু দেখাচ্ছি এগুলো। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ওকে, তাহলে পর্যায় সারণীতে সর্বপ্রথম যে বিজ্ঞানী আমাদেরকে পর্যায় সারণী সম্পর্কে বলেছিলেন, মানে পর্যায় সারণী সম্পর্কে গবেষণা শুরু করেছিলেন যে বিজ্ঞানী সর্বপ্রথম, তিনি কে? ল্যাভোইসিয়ে। ঠিক আছে, ল্যাভোইসিয়ে সর্বপ্রথম 1789 সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলগুলোকে তিনটা ভাগে ভাগ করেছিলেন ছিলেন ল্যাভোইসিয়ে। তিনি কি করেছিলেন, কিছু মৌল বলতে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি যে মৌলগুলো রয়েছে, এই মৌলিক যে পদার্থগুলো আছে সেগুলোকে ধাতু এবং অধাতু দুইটা ভাগে ভাগ করেছিলেন। ওই যে ল্যাভোইসিয়ের সময় থেকে কিন্তু মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার যে চিন্তা ভাবনা এসেছিল তিনি সেটা ল্যাভোইসিয়ের সময় থেকেই কিন্তু হয়ে আসছে যে মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতু দুইটা পর্যায়ে বিভক্ত করা হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ, এর পরবর্তীতে যে বিজ্ঞানীটা ছিলেন তিনি হলেন কি জন এ আর নিউল্যান্ড। জন এ আর নিউল্যান্ড তিনি কি করেছিলেন, 1864 সালে নিউল্যান্ড মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে, অর্থাৎ প্রত্যেকটা মৌল তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতিটি অষ্টম মৌলসমূহের, অর্থাৎ যে মৌলগুলো সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে অষ্টম মৌল দ্বারা, সেইগুলোকে বলা হয় অষ্টম মৌল। ওই মৌলগুলোকে কি করেছেন, ভৌত ও রাসায়নিক ধর্মে সেখানে মিল দেখতে পান। এরই ভিত্তিতে তিনি পর্যায় সারণী সম্পর্কে নিউল্যান্ড আমাদেরকে ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, আর এই যে সূত্রটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনকে দেখতে পাচ্ছ তোমরা নিউল্যান্ডের ছবিটা, তার যে এই সূত্র, অর্থাৎ ভর অনুযায়ী মৌলসমূহকে সাজানো, ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল যে দেখতে পেয়েছিলেন অষ্টম মৌলসমূহে, তার যে সূত্রটা তিনি একটি নাম দিয়েছিলেন সেটা হলো নিউল্যান্ড অষ্টম সূত্র। তোমাদেরকে কখনো যদি প্রশ্নে দেওয়া হয় নিউল্যান্ডের অষ্টম সূত্রটি কি, তখন তোমরা এভাবে লিখবে যে তার সূত্র অনুসারে আমরা বলতে পারি যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরে, অর্থাৎ যে মৌলগুলো রয়েছে আমরা যখন তাদের পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় সাজানো হবে, তখন যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলসমূহের, অর্থাৎ তার আশেপাশের যে অষ্টক পূর্ণ মৌলগুলো রয়েছে তার অষ্টম মৌলের সাথে ধর্মের সাথে মিল পাওয়া যাবে। তিনি একটা সূত্র এভাবে আমাদেরকে কি করেছিলেন, দিয়ে গিয়েছিলেন যে একটা অষ্টম সূত্র যেটা হবে মৌলসমূহ যে মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক ভর অনুসারে আমরা যখন সাজাবো তখন আমরা এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে মিল খুঁজে পাবো। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ছিলেন, সেটা হলো ম্যান্ডেলিভ। ম্যান্ডেলিভ কি করেছিলেন, যে মৌলগুলো রয়েছে মৌলগুলোর মধ্যে তিনি প্রত্যেকটা মৌল পর্যালোচনা করেছেন। প্রত্যেকটা মৌল পর্যালোচনা করার পর কিছু স্পেসিফিক মৌল নিয়ে কাজ করেছেন। উনি 63টি মৌলকে নিয়ে কাজ করেছেন, যেগুলোকে তিনি আনুভূমিক সারি এবং খাড়া কলামে স্থাপন করেছেন, এবং এই যে স্থাপন করে এই একটা ছক তৈরি করেছেন, এই ছকটার একটা নাম দিয়েছেন সেটা হলো পর্যায় সারণী। তিনি বলেছেন যে বিজ্ঞানী ম্যান্ডেলিভ বলেছেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কয়জন বিজ্ঞানী সম্পর্কে জানতে পারলাম এখানে? আমরা এখন কয়জন বিজ্ঞানী সম্পর্কে জানতে পারলাম পর্যায় সারণীতে? স্ক্রিনের দিকে খেয়াল করো। দুটি। ল্যাভোইসিয়ে একজন, যিনি সর্বপ্রথম পর্যায় সারণী সম্পর্কে কাজ শুরু করেছেন। এরপরে ছিল নিউল্যান্ড,
ঠিক আছে, তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন যেটা হলো অষ্টম সূত্র। অষ্টম মৌলসমূহের সাথে মিল করে দেখেছেন। এর পরবর্তীতে যে বিজ্ঞানীটা আমাদের পর্যায় সারণী এই যে ছক তৈরি করেছেন, এটার নামকরণও তিনি করেছেন, তিনি হলেন রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 জন বিজ্ঞানী সম্পর্কে জানতে পারলাম। এর পরবর্তীতে আমি আর্ট স্ক্রিন দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? না মিস, একই স্ক্রিন। একই স্ক্রিন, আমি আবার দিচ্ছি তাহলে। এখন কি দেখতে পাচ্ছ? জি মিস। ওকে, এখন এখানে কি দেখতে পাচ্ছ একটু বলো। বিভিন্ন পর্যায় সূত্র। বিভিন্ন পর্যায় সূত্র, এখানে ওনার নামটা একটু খেয়াল করো। ওনার নাম হলো জে.ডব্লিউ. ডোবেরাইন। জে.ডব্লিউ. ডোবেরাইন, তোমরা হয়তো ক্লাস 9 এই অধ্যায়টা সম্পর্কে জেনেছো, এখন আবার এই অধ্যায়টা নতুন করে আবার পুনরালোচনা দেওয়া হয়েছে তোমাদেরকে। যে ডোবেরাইন, জে.ডব্লিউ. ডোবেরাইন, তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন, সেটা হলো ত্রয়ী সূত্র। তার ত্রয়ী সূত্র বলার কারণ হলো তিনি এখানে 3টা মৌল নিয়ে কাজ করেছিলেন। ডোবেরাইন কাজ করেছিলেন 3টা মৌল নিয়ে, যার কারণে তিনি তার সূত্রটা নাম দিয়েছেন ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবেরাইন 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন 1829 সালে 3টা মৌলিক পদার্থ দেখতে পেয়েছেন, কাজ করেছেন, দেখতে পেয়েছেন কি মৌলিক পদার্থগুলো একই ধরনের ধর্ম প্রদর্শন করে, এবং এই যে 3টা মৌলিক পদার্থ, এই 3টা মৌলিক পদার্থকে তিনি ভর অনুসারে সাজিয়েছেন। 3টা মৌলিক পদার্থকে তিনি পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন, এবং দেখতে পেয়েছেন কি যে দ্বিতীয় মৌলটা রয়েছে, 3টা মৌলের মধ্যে দ্বিতীয় যে মৌলটা রয়েছে সেটার পারমাণবিক ভর প্রথম ও তৃতীয়, অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, অর্থাৎ তাদের যে ফলাফল হওয়ার কথা ছিল তার অর্ধেক হতে পারে বা কাছাকাছি হতে পারে। এই সূত্রটাকে তিনি ত্রয়ী সূত্র নামে অভিহিত করেছেন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম ত্রয়ী সূত্রটা সম্পর্কে? ভরের প্রায় ত্রয়ী সূত্র তিনি বলেছেন, তিনি 3টা, ডোবেরাইন কিন্তু 3টা মৌল নিয়ে কাজ করেছেন। তিনি কি করেছেন, 3টা মৌলকে, 3টা মৌলিক পদার্থকে তিনি পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন। সাজানোর পর দেখতে পেয়েছেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, এবং তিনি তার সূত্রটার নামকরণ করেছিলেন ত্রয়ী সূত্র। ঠিক আছে, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ দেখি বলো। পর্যায় সারণী যে ত্রয়ী সূত্রটা রয়েছে, যেটা ডোবেরাইন আবিষ্কার করেছে, সেটা এখানে দেখা যাচ্ছে, সেটা একটু বলো। রায়হান, নাফিস। মিস, হ্যাঁ বলো। লেখাটা হ্যাঁ, লেখাটা। পর্যায় সারণীর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একই রকম। একই রকম, এটা ডোবেরাইন বলেছেন। ঠিক আছে, এটাই হলো যে ত্রয়ী সূত্র, পর্যায় সারণী যখন দুইটা মৌলের পারমাণবিক ভর, এটা আমরা বলা হয়েছে বা আরেকভাবেও জিনিসটাকে বলা যায়, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। এই দুইটা সূত্রের মধ্যে কি রয়েছে, মিল রয়েছে। দেখো এখানেও বলা হয়েছে, স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটা হলো পর্যায় সারণীর দুইটা মৌলের পারমাণবিক ভরের যে গড়টা পাওয়া যাবে সেটা হবে অন্য একটি যে মৌলটা রয়েছে দ্বিতীয় মৌল, সেটার পারমাণবিক ভরে সমান বা অর্ধেক হতে পারে। ঠিক আছে, এবং আমরা মৌল তিনটির মধ্যে মিল দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে? এটা হলো ডোবেরাইনের ত্রয়ী সূত্র। এবং যে 3টা মৌল নিয়ে কাজ করেছে সেই 3টা মৌল অনেক সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে যে 3টা মৌলগুলো কি কি। প্রথম যে 3টা মৌল নিয়ে তিনি কাজ করেছিলেন সেগুলো হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্রথম যে 3টি ত্রয়ী মৌল তিনি চিহ্নিত করেছিলেন সেগুলো হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, তোমরা কি শুনতে পেয়েছো কি বললাম? বিজ্ঞানী ডোবেরাইন যে মৌলগুলো নিয়ে সর্বপ্রথম কাজ করেছিলেন ওই মৌলগুলো কি কি?
মিস আরেকবার বলেন উত্তরটা। বিজ্ঞানী ডোভেরাইন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মৌল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটি মৌলকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন তিনটা মৌল সম্পর্কে তিনি আলোচনা করে আমাদেরকে এই ত্রয়ী সূত্রটা দিয়েছিলেন। তাহলে আমি কোন তিনটা মৌলের কথা বললাম? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, এই কথাটা মনে রাখবে যে তিনি সর্বপ্রথম এই তিনটা মৌল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মৌলকে তিনি ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক আছে, এটা হলো ড্রোভেরাইনের ত্রয়ী সূত্র। অনেক সময় তোমাদেরকে বলতে পারে যে ড্রোভেরাইনের ত্রয়ী সূত্রটা কি, তখন তোমরা এই কথাটা বলে দিবে। ঠিক আছে, তাহলে যে এখানে পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের সমানও হতে পারে এবং মৌল তিনটির ধর্ম একই রকম হবে। এর পরবর্তীতে যেটি সেটা হলো অষ্টক সূত্র বা অষ্টক তথ্য। ঠিক আছে, আমাদের অষ্টক তথ্যটা কে দিয়েছেন? জন এ আর নিউল্যান্ড। আমাদের অষ্টক তথ্য সম্পর্কে যে বিজ্ঞানীটা ধারণা দিয়েছিলেন 1864 সালে, তিনি হলেন বিজ্ঞানী নিউল্যান্ড। তিনি একটি সূত্র আবিষ্কার করেছেন, এই সূত্রটা কি বলা হয়? অষ্টক সূত্র। তিনি যে সূত্রটা দিয়েছেন সেটা হলো মৌলগুলোকে যখন তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হবে, মৌলগুলোকে যখন তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হবে তখন প্রতি অষ্টম মৌলসমূহের সাথে এদের মিল দেখা যাবে। অর্থাৎ যে মৌলগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, অর্থাৎ অষ্টম মৌলসমূহ তাদের সাথে যে তিনি যে মৌলগুলো নিয়ে কাজ করেছেন তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন, তাদের সাথে অষ্টম মৌলসমূহের মিল দেখতে পান। এটা হলো নিউল্যান্ডের অষ্টম তথ্য। ঠিক আছে, তোমরা কি নিউল্যান্ডের অষ্টম তথ্য সম্পর্কে জানতে পেরেছো? জি মিস। ওকে, এরপরে পরবর্তীতে যেটা আছে সেটা ম্যান্ডেলিফ। এই পর্যায় সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যান্ডেলিফের পর্যায় সূত্র, যেটাকে আধুনিক পর্যায় সূত্র বলা হয়। তিনি কি করেছেন? সর্বপ্রথম আমাদেরকে কিসের ধারণা দিয়েছিলেন? পর্যায় সারণীর যে একটা নাম, ঠিক আছে, তিনি ছক এর মধ্যে অনেক 63টা মৌল নিয়ে কাজ করেছিলেন, এগুলোকে আনুভূমিক সারিতে সাজিয়েছিলেন এবং 12টি আনুভূমিক সারি আর 8টি খাড়া কলাম, এভাবে করে তিনি 63টি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন এবং সাজানোর পর দেখতে পেয়েছেন যে এই মৌলগুলোর যে একই কলাম বরাবর যে মৌলগুলো রয়েছে সেগুলোর ধর্ম একই রকম এবং একই সারি বরাবর যে মৌলগুলো রয়েছে তাদের ধর্মের মধ্যে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলোর ধর্মের পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে এবং তিনি ছকটার একটা নাম দিয়েছিলেন, সেটা হলো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তবে তোমরা যদি পর্যায় সারণী খেয়াল করে দেখো, পর্যায় সারণী পুরো জায়গাটায় যেহেতু তিনি 63টা মৌল নিয়ে কাজ করেছিলেন, তাহলে সবগুলো মৌল নিয়ে কিন্তু তিনি প্রতিস্থাপন করেননি। সর্বপ্রথম কিছু জায়গা তিনি খালি রেখেছিলেন এবং এগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে পরবর্তীতে কোনো বিজ্ঞানী এসে যদি কিছু মৌল আবিষ্কার করেন বা এদের সাথে মিল পান, তখন পরবর্তীতে তারাই কি করবে? এখানে প্রতিস্থাপন করবে। এই কারণে তিনি কিছু পর্যায় সারণীতে ফাঁকা ঘর খালি রেখেছেন এবং তার যে পর্যায় সূত্র সেটাকে বলা হয় ম্যান্ডেলিফের পর্যায় সূত্র। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ একটু বলো ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটা একটু। মেন্ডেলিফের পর্যায় সূত্র: যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। তাহলে ম্যান্ডেলিফের পর্যায় সূত্র এটাই যে যদি মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে আমরা তাদের যে ধর্মাবলী রয়েছে ভৌত এবং রাসায়নিক এদের পর্যায়ক্রমে আমরা আবর্তন দেখতে পাবো। এটাই হলো ম্যান্ডেলিফের পর্যায় সূত্র। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যে দেখব হ্যাঁ, তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? এরপরে আমরা যেটা পড়বো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা এখানে যেটা দেখবো সেটা হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তোমরা কি পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো জানো? মিস নিউ স্ক্রিন দিছেন? হ্যাঁ, নিউ স্ক্রিন দিয়েছি। দেখতে পাচ্ছ না? আগেরটাই কিন্তু দেখতে পাচ্ছ? এখন মেন্ডেলিফের পর্যায় সূত্র এখনো দেখাচ্ছে।
এখনো দেখাচ্ছে? আচ্ছা, ওকে। এখন কি দেখতে পাচ্ছ? না মিস। হ্যাঁ, অন্যরা কি দেখতে পাচ্ছ? লেখে সূত্র দেখাচ্ছে। না ম্যাডাম, দেখতে পাচ্ছি না। এখন দেখাচ্ছে। ওকে। এরপরে ওকে দেখি তোমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কি জানো? মনে আছে তোমাদের কারো? পর্যায় সারণীর বৈশিষ্ট্য, আমরা যে পিরিয়ডিক টেবিল যদি আমাদের সামনে রাখা হয় তখন আমরা এদের কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। পর্যায় সারণীতে কয়টা পর্যায় রয়েছে? আমরা পর্যায় সারণীতে দেখতে পাই যে কতটি মৌল আছে টোটাল? 118টি মৌল আমরা পর্যায় সারণীতে দেখতে পাই। যে পর্যায় সারণী মূলত হলো একটি ছক বা টেবিল, যেখানে টেবিলের মধ্যে কিছু রো আছে এবং কিছু কলাম আছে। পর্যায় সারণীতে রো আর কলামের মধ্যে বাম থেকে ডান দিকে সারিগুলোকে বলা হয় কি? পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যে বিস্তৃত সারিটা দেখতে পাই সেই সারিটাকে বলা হবে পর্যায়। খেয়াল রাখবে, বাম থেকে ডান দিকে বিস্তৃত যে সারিটা দেখতে পাবো সেটা হলো পর্যায়, এবং যে খাড়া উপর দিকে কলামের মতো আমরা জায়গাগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হবে গ্রুপ বা শ্রেণী। তাহলে আধুনিক পর্যায় সারণীর ঘরগুলোকে এখানে 118টি মৌলকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে আমরা পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। যে পর্যায় সারণীতে তোমরা একটু ভালো করে বৈশিষ্ট্যগুলো শোনো, পরবর্তীতে তোমরা আমাকে এগুলো বলবে আবার। যে পর্যায় সারণীতে 7টি পর্যায়, পর্যায় সারণীতে আমরা 7টা পর্যায় বা আনুভূমিক সারি দেখতে পাই এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ এখানে রয়েছে, এবং প্রতিটি পর্যায়ে বাম থেকে অর্থাৎ গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। এবং আমরা মূল যে পর্যায় সারণীটা রয়েছে সেখানে নিচে আলাদাভাবে দুইটা সারি দেখতে পাই, যে সারিগুলোর নাম হলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ নামে দুইটা আলাদা এখানে সারি দেখতে পাওয়া যায়, যেগুলো মূলত হলো 6 ও 7 পর্যায়ের অংশ। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। ওকে। এরপরে পর্যায় 1 এ খেয়াল করে দেখো, পর্যায় 1 এ কিন্তু আমরা তোমরা একটু পিরিয়ডিক টেবিলটা সামনে নিয়ে বসো, যদি তোমাদের কাছাকাছি যদি কোনো একটা বই থাকে বা কোনো পিরিয়ডিক টেবিল থাকে, একটু খেয়াল করে দেখো যে পর্যায় সারণী আমরা প্রথম পর্যায়ে যে মৌলগুলো দেখতে পাই সেখানে মাত্র 2টা মৌল রয়েছে, একটা হলো হাইড্রোজেন আর একটা হিলিয়াম। অর্থাৎ পর্যায় 1 এ রয়েছে 2টা মৌল, এবং পর্যায় 2 ও 3 তে, পর্যায় 2 এবং 3 তে আমরা দেখতে পাই 8টি করে মৌল রয়েছে। আর পর্যায় 4 ও 5 এ আমরা দেখতে পাই 18টি করে মৌল রয়েছে, এবং পর্যায় 6 ও পর্যায় 7 এ 32টি করে মৌল আছে। এগুলো হলো পর্যায়। পর্যায়ের ক্ষেত্রে আমরা 1 থেকে 6 পর্যন্ত 7 পর্যন্ত যে পর্যায়গুলো রয়েছে, প্রথমটাতে আমরা দেখতে পাবো 2টা, পরবর্তীতে 2, 3 এ দেখতে পাবো 8টা, এরপরে 4, 5 এ আছে 18টি, এর পরবর্তীতে যে 6 ও 7 পর্যায় রয়েছে সেখানে 32টা করে মৌল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে গ্রুপ 1 আছে, গ্রুপ 1 এ কয়টি মৌল আছে দেখি বলো তো? জানো গ্রুপ 1 এ কয়টা মৌল আছে? হ্যাঁ, দেখো গ্রুপ 1 এ কিন্তু 7টি মৌল আছে। গ্রুপ 1 এ 7টি মৌল আছে। আমি মৌলগুলোর নাম বলে যাচ্ছি: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্সিয়াম। ঠিক আছে? গ্রুপ 1 এ আমরা এভাবে 7টি করে মৌল দেখতে পাবো, এবং গ্রুপ 2 তে আছে 6টি মৌল। গ্রুপ 1 এ আছে 7টি মৌল, গ্রুপ 2 তে রয়েছে 6টি মৌল, এবং গ্রুপ 3 তে আছে 32টি। এরপর অনেক 3 গুণ হয়ে গিয়েছে, যে গ্রুপ 3 তে 32টি মৌল আমরা দেখতে পাবো। এরপর গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টি করে মৌল থাকবে। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল থাকবে, এবং গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 14 পর্যন্ত যে প্রত্যেকটিতে 6টি করে মৌল থাকবে। আমরা এর পরবর্তীতে গ্রুপ 18 এ মাত্র 7টা মৌলকে আমরা দেখতে পাবো। এভাবে করে বিজ্ঞানীরা কি করেছিলেন, পর্যায় সারণীতে মৌলগুলো 118টি যে মৌলগুলো রয়েছে সেগুলোকে এই পর্যায় টেবিলে বা পিরিয়ডিক টেবিলে এদেরকে প্রতিস্থাপন করে গিয়েছে। ঠিক আছে? এখন কি তোমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পেরেছো? জি মিস। হ্যাঁ, একটু বলতে পারবে? না মিস। কেন?
এগুলো কি আগে পড়া হয়নি? পর্যায় সারণী সম্পর্কে আগে কখনো? এখানে কয়টা পর্যায় দেখতে পাচ্ছ সেটা বলো। পর্যায় কয়টা আছে পর্যায় সারণীতে? 7টি পর্যায়। এগুলো একটু নোট করে রাখো। পর্যায় সারণীতে কয়টা পর্যায় রয়েছে? 7টি পর্যায় ও 18টি গ্রুপ আছে। আমরা পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টি গ্রুপ দেখতে পাবো। ঠিক আছে? এরপরে প্রতিটা পর্যায় বাম দিক থেকে শুরু করে ডান দিকে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ নিয়ে থাকবে। এরপরে আমরা পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দুটা সিরিজ দেখতে পাবো। সেটা হলো ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে? এদেরকে আলাদা রাখার কারণ হলো এদের পারমাণবিক সংখ্যাগুলো অনেক বেশি। অর্থাৎ যে সকল মৌলের আমরা পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত পাবো, ওখানে আমরা 15টি মৌলকে আলাদাভাবে ল্যান্থানাইট সারিতে রাখা হয়েছে, যেটাকে বলা হয় ল্যান্থানাইট সারির মৌল। এবং যে মৌলগুলো 89 থেকে শুরু হয়, মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, সেই সব 15টি মৌলকে রাখা হয়েছিল অ্যাক্টিনাইট সারিতে, আর যাদেরকে বলা হয় অ্যাক্টিনাইট সারি। ঠিক আছে? ল্যান্থানাইট সারির যে মৌলগুলো রয়েছে সেগুলোর ধর্মের মধ্যে মিল রয়েছে, এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর মধ্যে আমরা মিল দেখতে পাই বলে এদেরকে আলাদাভাবে, অর্থাৎ পর্যায় সারণীর অন্যান্য যে মৌলগুলো রয়েছে তাদের সাথে না রেখে এদেরকে আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে দুটো আলাদা সারিতে এদেরকে প্রতিস্থাপন করা হয়েছে। এরপরে যে বিষয়টা দেখতে পাবে সেখানে হলো পর্যায় সারণীর, একটু ভালো করে খেয়াল করবে তোমরা বৈশিষ্ট্যগুলো। পর্যায় সারণী কোন গ্রুপে, পর্যায় সারণীর পর্যায়ে কয়টি মৌল রয়েছে এবং গ্রুপের মধ্যে কয়টা মৌল দেখতে পাই সেই বিষয় সম্পর্কে একটু জানবে। ঠিক আছে? যেমন পর্যায় 1 এর মধ্যে রয়েছে 2টা মৌল। আবারও বলছি, পর্যায় 2 আর 3 এ রয়েছে 8টি মৌল। পর্যায় 4 ও 5 এ আছে 18টি মৌল, এবং পর্যায় 6 ও 7 এ রয়েছে 32টি মৌল। সেম ভাবে আবার যে গ্রুপগুলোর দিকে আমরা যদি খেয়াল করি তখন দেখতে পাবো যে গ্রুপ 1 এ রয়েছে 7টি মৌল, গ্রুপ 2 তে আছে 6টি মৌল, গ্রুপ 3 তে 32টি মৌল, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে দেখতে পাবো 4টা করে মৌল আছে, এবং গ্রুপ 13 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটিতে আছে 6টি করে মৌল, এবং গ্রুপ 18 এ দেখতে পাবো 7টি মৌল রয়েছে। এভাবে করে কিন্তু পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কখন আসতে পারে, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, তখন তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখবে। ঠিক আছে? এখন কি পারা যাবে? হ্যাঁ নাফিস, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।